আপনার সামনে তো লাথি দিয়ে ফেলাতে ভাই বিক্রি করছে যে দুইটা ভাই 550 রাখবো। আজকে আপনি অ্যাডভান্স করুন, কালকে পাবেন। এটা আমি স্বীকার করলাম যে এটা আমার ভুল হয়েছে। আন্ডারকভার প্রতিবেদকের হাতে যে সাপটি তুলে দেওয়া হলো এটি মূলত একটি বল পাইথন। এর নিবাস আফ্রিকা হলেও তথ্য ও অনুসন্ধান বলছে বর্তমানে এই প্রজাতির সাপ অহরহ মিলছে বাংলাদেশেই। প্রশ্ন হলো এই প্রজাতির সাপটি কিভাবে আসলো বাংলাদেশে? সেই প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে পুরো অনুসন্ধান। কথায় আছে বন্যেরা বনের সুন্দর, কিন্তু কালের বিবর্তনে সেই বন্য প্রাণী এখন ঢুকে গেছে কিছু মানুষের অন্দরমহলে। কি ধরনের প্রাণীর প্রতি ঝুঁকছেন প্রাণীপ্রেমীরা? আসসালামু আলাইকুম গাইস, ইটস মি গরিব। এই যেমন সোশ্যাল মিডিয়ায় থাকা গরিব ওয়াইল্ড লাইফ পেজটির মালিক আলামিন নামক এই ব্যক্তির কথাই ধরা যাক। তার শখ সাপ পোষা। শুধু সাপই নয়, শখের কাছে বন্দী হয়ে যাচ্ছে বিষাক্ত ট্যারান্টুলাও। কেউ আবার ঘরে রাখছেন বিদেশি কচ্ছপ, মাছ, ইগুয়ানা, ব্যাঙ অথবা স্করপিয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা মিলছে এমন সব প্রাণীর যেগুলো আসলে বাংলাদেশের প্রকৃতির নয়। একটি বিদেশি প্রাণী যখন কাচের বাক্সের ভেতরে থাকে তখন সেটি হয়তো শুধু একজন মানুষের শখ, কিন্তু সেই প্রাণী যদি কোনোভাবে প্রকৃতিতে চলে যায় তখন গল্পটা বদলে যেতে পারে পুরোপুরি। তথ্য বলছে নতুন পরিবেশে কোনো বিদেশি প্রজাতি টিকে গেলে খাবার ও আবাসস্থলের জন্য প্রতিযোগিতা তৈরি হতে পারে স্থানীয় প্রাণীর সঙ্গে। কিছু প্রজাতির এক্সোটিক প্রাণী দেশীয় প্রাণ প্রকৃতির জন্য হয়ে উঠতে পারে ভীষণ আগ্রাসী। দেশীয় প্রজাতির প্রাণীকে গিলে ফেলতেও কার্পণ্য বোধ করে না বিদেশি প্রজাতির এসব প্রাণী। গেল মাসে প্রথমবারের মতো হাতির ঝিলে ধরা পড়ে রেড ইয়ার্ড স্নাইডার নামক কচ্ছপ। বিশেষজ্ঞরা বলছেন এই কচ্ছপটি মূলত আমেরিকা ও মেক্সিকান প্রজাতির, কিন্তু এতে আসলে ক্ষতি কি? রেড আই স্লাইডার টার্টল এটা কিন্তু আমাদের অ্যাকোয়াটিক সিস্টেমে ঢুকে গেছে অলরেডি। আপনি যদি হাতির ঝিলে যান অথবা অন্যান্য যে জলাশয়গুলো ঢাকা শহরে আছে সেগুলোতে যান, সেগুলোতে প্রচুর পাবেন। তো এরা হলো কি বিদেশি স্পিসিস। কেউ হয়তো বলতে পারে যে বিদেশি অসুবিধা কি আমাদের এখানে থাকলে? আমাদের ইকোসিস্টেম, আমাদের লোকাল যে প্রজাতিগুলো সেগুলোকে সব খেয়ে ফেলবে, সেগুলোকে সব বিলুপ্ত করে ফেলবে। এবং যদি বিলুপ্ত করে ফেলে লোকাল স্পেসিসগুলোকে, তাহলে আমরা লোকাল যে বায়োডাইভার্সিটি রিসোর্স আছে আমরা তো সেটাকে হারিয়ে ফেলবো। তাহলে হবে যেটা, পরিবেশের ভারসাম্য একদম নষ্ট হয়ে যাবে, নানান রকমের প্রবলেম দেখা দেবে। যেগুলো ক্ষতিকারক অ্যানিমেল সেগুলো বেড়ে যাবে, সেগুলো দমন করতে গিয়ে আমাদের কোটি কোটি ডলার খরচ করতে হবে। শুধু কচ্ছপই নয়, ৮০ দশকে অ্যাকোরিয়ামের শোভা ও পরিচ্ছন্নতা বাড়ানোর জন্য আনা আমেরিকান সাকারফিশ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে পুরো দেশের জলাশয়ে। মৎস্য শিকারীদের দাবি, আগ্রাসী এই মাছের কারণে দেশীয় প্রজাতির অনেক মাছই এখন বিলুপ্তির পথে। এই সাকারফিশের বিস্তার কেমন তা একটু খুঁজে দেখতেই ঢাকার বুড়িগঙ্গায় মিলল তার প্রমাণ। সাকার মাছের জন্য আপাতত কোনো মাছ পাওয়া যাইতেছে, কইতে গেছে আল্লাহ জানে। জাল হালাইলে আপনি জাল ভইরা আসে, জাল কোনো মাছ, অন্য কোনো মাছ আছে। আগের মতন তো মাছ নেই ভাই, মাছ কম। সমস্যা ভাই, এই যে নদীতে মনে করেন এই যেই মাছ আছে সাকার ফিশ, যেই মাছ, এই মাছের কারণে দেশি কোনো মাছ নাই। 3 বছর দিয়ে সকাল থেকে মনে করেন এই পর্যন্ত 10টা বাজে আইছি, এই পর্যন্ত মাছ ধরতেছি। এখানে সবচেয়ে বেশি মাছ কি পাওয়া যায়? মাছের মধ্যে বর্তমানে সাকার ফিশই দেখি ভাই, যেগুলো খাওয়া যায় না। দেশীয় মাছগুলা নাই, অন্য অন্য মাছে বাচ্চা দেয়, বাচ্চাগুলা এইসব মাছে খাইয়ে ফেলে। ঢাকার এই বুড়িগঙ্গা নদীর সকল জায়গায় এই মাছগুলো আছে। সরকারের উদ্যোগ নেওয়া উচিত, এই মাছগুলোকে মেরে ফেলার দরকার, উঠাই নিয়ে উচিত, তাহলে আমার নদীতে দেশি মাছগুলো বৃদ্ধি পাবে। ভুক্তভোগী মৎস্য শিকারীদের কথায় একটা বিষয় স্পষ্ট, মানুষের শখের বলিতে প্রতিনিয়ত হার মানছে দেশীয় প্রাণ প্রকৃতি। সাকারফিশ এখন বুড়িগঙ্গার হ্যাবিটেটকে ধ্বংস করে ফেলেছে এবং বাংলাদেশ গভর্নমেন্টের কোনো কনসার্নই নাই এই ব্যাপারে। বিদেশি হলে তো উদ্বিগ্ন হইতো, প্রয়োজনে প্রচুর টাকা ঢেলে ওই প্রবলেমটা আগে সলভ করতো। এখন প্রশ্ন হচ্ছে, এসব প্রাণী দেশে আসছেই বা কিভাবে, কোনগুলো বৈধ, কোনগুলো নিষিদ্ধ? সেসব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয় অনুসন্ধান। শুরুতেই দেশের সবচেয়ে বড় পোষা প্রাণীর মার্কেট কাঁটাবনে নজর রাখা শুরু করে টিম আন্ডারকভার।
আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে শুধুমাত্র বৈধ পশু পাখি নিয়েই কারবার করে এখানকার ব্যবসায়ীরা। ক্রেতার ছদ্মবেশে কৌশলে পাউলাফ নামক পশু পাখির দোকানের কর্মচারী স্বপন এবং মালিক আহমেদ হৃদয়ের সঙ্গে সখ্যতা গড়ে তোলে টিম আন্ডারকভারের সদস্যরা। দেশের বাজারে নিষিদ্ধ এমন কিছু এক্সোটিক বা বিদেশি প্রাণীর খোঁজ শুরু করে টিমের সদস্যরা। এই যে এই কালারটা না, আমার কথা একটা, আপনি ম্যাকাও নেন, জেনে নেন, আমাদের 50% টাকা দিতে হবে। আজকে আপনি অ্যাডভান্স করুন, কালকে পাবেন। এই স্নেকটা আর এইটা দিবে। আর একটু ট্যারেন্টুলা দেখেন কি ক্লিয়ার। আপনি মাকস কি কেমন নেবেন? আপনি আমাকে স্যাম্পলগুলো একটু দেখান, হ্যাঁ দেখাইলে আমরা লুক আসবে এটা তো সমস্যা নাই। আপনি আমার হোয়াটসঅ্যাপে একটা নোট দিন। ওকে ওকে ওকে। দোকান থেকে বের হওয়ার পরপরই হোয়াটসঅ্যাপে দুর্লভ ম্যাকাওয়ের ভিডিও পাঠান হৃদয়। অর্থাৎ দেশীয় প্রাণীর দোকানের বাইরে চলছে বিদেশি পশু পাখি বেচাকেনা। স্যাম্পল দেখার পরপরই শুরু হয় ফোনে যোগাযোগ। দুইটা কত পড়বে প্রাইস? দুইটা ভাই 5.5 রাখবো। 5.5 একটা নিলে রাখবো 3। অ্যাডভান্স করলে আজকে করলে আমাকে দিতে পারবেন কবে? আপনাকে রাতেই দিয়ে দিব। কথোপকথনে উঠে আসে বল পাইথন, কর্ন স্নেক, বিয়ার্ড ড্রাগন, লেপার্ড গেকো ও ট্যারান্টুলার কথা। কর্ন স্ন্যাক, বল পাইথন, বিয়ার ড্রাগন আর হচ্ছে লেপার্ড গেকো। এইগুলোর পেমেন্টটা ফুল করতে হবে। জি জি, আচ্ছা, পেমেন্টটা এখানে ফুল করতে হবে, আসতেছে কত কারণ টাকা? 1,45,000। ও ট্যারান্টুলাটা তো ধরা হয়নি। ট্যারান্টুলাটা ওই যে 10,000, তাহলে 1,55,000। কৌশল করে কথা বলতেই দোকানের মালিক হৃদয়ের সঙ্গে কথোপকথনে উঠে আসে আসল সত্য। জানা গেল এসব প্রাণী বেচাকেনার ক্ষেত্রে নাকি রয়েছে নানা ধরনের ঝক্কি ঝামেলা। এইগুলা কিন্তু মোটামুটি আপনি ফেসবুকে কিন্তু পোস্ট করতে পারবেন না, আইনগত বাধা আছে, নিষিদ্ধ। এই কিছুদিন আগে একজন অবৈধ ব্ল্যাঙ্কার ধরা খাইছে, তো ঝামেলা। বন বিভাগের মাঝে মাঝে আপনার একটু করে থেকে চাপটা বাসলে ওরা এইসব বিষয় নিয়ে একটু নাড়াচাড়া দেয়। 2-4 মাস পরে আবার ঠান্ডা, আবার হরদমে বিক্রি হয়। হৃদয়ের কথা একটা বিষয় স্পষ্ট, বিদেশি প্রাণী কেনাবেচায় রয়েছে আইনগত বিধিনিষেধ। কিন্তু বিদেশি বন্যপ্রাণীর আমদানির ক্ষেত্রে তাহলে নিয়মটা কি? যে পার্টিকুলার প্রজাতিটা আনবে সেটা সাইটিসভুক্ত কিনা, এবং সেই বন্যপ্রাণীটা আবার ইনভেসিভ কিনা, আবার ক্ষতিকর কিনা, সেটা বৈধ উৎস থেকে আসছে কিনা সেটা দেখবে। আসার সময় তার স্বাস্থ্য পরীক্ষা করবে বিমানবন্দরে। তারপরে সেটা যে আনবে সংরক্ষণ করার মতো সেই ব্যবস্থা তার আছে কিনা সেটা দেখার পরে এই সমস্ত ফর্মালিটিস সে মেনটেন করেই বন্যপ্রাণী, বিদেশি বন্যপ্রাণী সে আনতে পারে। আমরা নজরদারি রাখি, এই ধরনের খবর পেলে কোথাও বন্যপ্রাণী এরকম স্টক করা হয়েছে, আবদ্ধ করে রাখা হয়েছে, তাহলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এক্ষেত্রে আইন ভাঙলে নাকি শাস্তির বিধানও রয়েছে। আমাদের আইনে সর্বোচ্চ শাস্তি 7 বছর, সর্বনিম্ন শাস্তি 6 মাস। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী দেশি বিদেশি সাপ, কচ্ছপ, মাকড়সা, ইগুয়ানা সহ প্রকৃতির জন্য আগ্রাসী প্রাণী ও পতঙ্গ আমদানি শর্ত সাপেক্ষে বৈধ হলেও কোনোভাবেই হস্তান্তর ও বিক্রি বৈধ নয়। লাইসেন্স বা পারমিট ছাড়া এসব প্রাণী বেচাকেনা পুরোপুরিভাবে দণ্ডনীয় অপরাধ। এত বিধিনিষেধ থাকা সত্ত্বেও প্রশ্ন হচ্ছে, এসব বিদেশি প্রাণী মানুষের অন্দরমহল কিংবা প্রকৃতিতে ঢুকল কিভাবে? সেসব প্রশ্নের উত্তর খুঁজব বিরতির পর। ততক্ষণ সঙ্গেই থাকুন। বিরতির বিরহ শেষে দর্শক আবারও স্বাগত নিউজ 24 টেলিভিশনের টিম আন্ডারকভারে। বিরতির আগে আমরা দেখিয়েছিলাম দেশের সবচেয়ে বড় প্রাণী বেচাকেনার মার্কেটে কিভাবে বিক্রি হয় বিদেশি প্রাণী। এবার অনুসন্ধানের ভেতরে ঢোকার পালা। অনুসন্ধানী তথ্য বলছে শুধু অফলাইনেই নয়, অনলাইনেও অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এসব বিদেশি প্রাণীর অবাধ বেচাকেনা। পোষা প্রাণীর শখ থেকে শুরু, কিন্তু এই শখের আড়ালেও কেউ কেউ গড়ে তুলেছেন বিদেশি প্রাণীর প্রজনন কেন্দ্র। শুধু পালন নয়, চলছে প্রজনন, বাচ্চা উৎপাদন এবং বিক্রির অবাধ বিজ্ঞাপন। ফেসবুকে আমেরিকান প্রজাতির সাপ বিক্রির একটি বিজ্ঞাপন দেখে অনিন্দ বড়ুয়া নামক এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে টিমের একজন সদস্য। সখ্যতা গড়ে তুলে তার কাছ থেকে জানতে চাওয়া হয় কর্ন নামক একটি প্রজাতির সাপের দাম। আমি যার প্রোফাইলটা আপনারা শেয়ার করলাম, ওনার থেকে নিচ্ছি আমি স্নেকটা। হ্যাঁ, 50% বা তারও কম যদি ওনার কিছুটা মনে অ্যাডভান্স দেন ওনারে। হ্যাঁ, দামাদামি শেষে এবার সাপটি সংগ্রহের জন্য আগ্রহ প্রকাশ করে টিম আন্ডারকভারের সদস্য। কিন্তু বিধি বাম, অনিন্দ জানায় তার বাড়ি খাগড়াছড়িতে। তবে ঢাকায় থেকেও সাপটি সংগ্রহের ব্যবস্থা করা সম্ভব। তার কথা মতো পোস্তগোলায় সাদ নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করলেই পাওয়া যাবে কর্ন স্নেক। যদি ফেস টু ফেস দিতে পারেন তাহলে দিন, সমস্যা নাই। ওনার কাছে নিয়ে যাবে রাইডার,
ওনার হাত থেকে নিন। আপনারাও মনে করেন ভরসাটা থাকলো, আমারও ভরসা থাকলো। অনিন্দের দেওয়া তথ্য অনুযায়ী এবার সাদের সঙ্গে যোগাযোগ শুরু করে টিমের সদস্য। ব্রাদার, আমি তো এই যে পোস্টগুলোর একবারে কাছাকাছি আর কি। আচ্ছা, আপনি নগর স্বাস্থ্য কেন্দ্রের সামনে জি, অগ্রণী ব্যাংক আছে, তো অগ্রণী ব্যাংকের সামনে দাঁড়াইলেই হবে, আমি আসবো। ঠিক আছে। আর ওইটা দেখাবেন না? অবশ্যই, আপনার যদি পছন্দ আপনি নিতেও পারবেন। আচ্ছা ঠিক আছে, এই কারণেই আমি তো দেখার জন্য আগ্রহী। ক্রেতার ছদ্মবেশে সাদের দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা হয় টিমের সদস্যরা। পোস্তগোলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে পৌঁছে অপেক্ষা করতে থাকে টিম। কিছুক্ষণ পরই দেখা মেলে সাদের। প্রথম দেখাতেই টিমের সদস্যদের নিজের বাসায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় সে। সাদের প্রস্তাবে রাজি হয়ে তার সঙ্গে রওনা হয় টিমের সদস্যরা। কিছুক্ষণ হাঁটার পর একটি বহুতল ভবনের সামনে এসে থামে সাদ। এরপর সিঁড়ি বেয়ে পৌঁছে যায় ভবনের ৪র্থ তলায়। একটা রুমের ভেতরে দেখা মেলে নানা প্রজাতির প্রাণী ও সরীসৃপের। দেখা গেল শখের পাশাপাশি ব্যবসাও করেন সাদ। কথোপকথনের এক পর্যায়ে কাঙ্ক্ষিত সেই কর্ন স্নেক দেখতে চাইল টিমের একজন সদস্য। মুহূর্তেই একটা বাটি থেকে কর্ন নামক সাপটি বের করলেন সাদ। শুধু তাই নয়, এই সাপের বিশেষত্ব কি তা নিয়েও বিজ্ঞাপন দিতে ভুললেন না তিনি। এটা এক পিস বাংলাদেশে, কারণটা এই প্যাটার্ন, এই কালার, এটা কারণ আছে কেনার প্রলোভন দেখিয়ে আরো কিছু সাপ দেখতে চাইল টিমের সদস্যরা। আপনার চাইলে ওই কিং স্নেকটা নিয়ে যেতে পারেন। প্রথম দেখালেন কিং স্নেক নামক আরেকটি সাপ। এরপর দেখালেন বল পাইথন নামক আরেক প্রজাতির সাপ। একটা সাপের দরদাম ঠিক করে অ্যাডভান্স দেওয়া হলো সাদকে। বিশ্বাস অর্জন করে জানতে চাওয়া হলো এসব প্রাণী বাংলাদেশে আসছে কিভাবে। তারা হচ্ছে যে ফিশের পেপারস থাকে, ওই ফিশের পেপার দিয়ে তারা, তার মানে এটা ফিশের হিসেবে আসতেছে, মাছের। কিন্তু এটার কি পেপার লাগে? এটা তো পেপার লাগার কথা না, কোনো কিছুরই পেপার লাগে। সাদের কথায় বোঝা গেল বৈধ আমদানির আড়ালে কি করে দেশে ঢুকছে বিদেশি সাপ। বক্তব্য উঠে এলো তার প্রমাণও। নির্ধারিত দিনে সাপ ডেলিভারি নেওয়ার কথা বলে শেষ হলো কথোপকথন। এবার শুধু সাপ দেখা নয়, সাপের ডেলিভারি নেওয়ার পালা। টিম আন্ডারকভারের অনুসন্ধানী তথ্যের সঙ্গে যুক্ত হল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরিকল্পনা অনুযায়ী এগোয় অভিযান। বাসার নিচে কিছুক্ষণ অপেক্ষা করতে হাতে একটি ব্যাগ নিয়ে নিচে নামলেন সাদ। বোঝা গেল ব্যাগের ভিতরেই রয়েছে কাঙ্ক্ষিত বস্তু। টিমের ছদ্মবেশী সদস্যকে সঙ্গে নিয়ে একটি অফিসের ভেতরে ঢুকে পড়লেন সাদ। সেখানে বের করা হলো কিং স্নেক নামক প্রজাতির সাপটি। আর ঠিক তখনই শুরু হলো অভিযান। সাদকে আটক করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা ঢুকে পড়লেন তার বাসায়। তল্লাশি চালিয়ে একে একে উদ্ধার করা হলো বিদেশি প্রজাতির প্রাণী। জব্দ করা হয় 3টি বিদেশি প্রজাতির সাপ ও একটি ইগুয়ানা। শুধু তাই নয়, বিক্রির উদ্দেশ্যে বিদেশ থেকে আনা ট্যারান্টুলা মাকড়সা পালনের খাঁচারও সন্ধান মেলে অভিযানে। এই যে দেশের বাইরে থেকে যেসব এনিম্যাল, এক্সোটিক এনিম্যাল আসে, এগুলো আসলে আনাই তো আইনত দণ্ডনীয় অপরাধ। তারপর আবার বিক্রি করা, অনলাইন প্ল্যাটফর্ম দেখা, এগুলো আরও অন্যায় এবং অবশ্যই ইনি আইনের ব্যত্যয় ঘটেছে। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2026 অনুসারে আইন লঙ্ঘনের দায়ে যে সাজা বা যে ব্যবস্থা প্রয়োজন সেটা আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করব। এরই মধ্যে সাদকে বাঁচাতে জড়ো হয় তার বাবা মা। তাদের কণ্ঠে আইনকে তোয়াক্কা না করার অহংকারও ফুটে ওঠে।
না অবৈধ জিনিস না। শোনেন এখানে কি পরিমাণ পাওয়া গেছে? আপনি কথা শেষ করতে দেন। এখানে সে বাসায় পালতেছে, এটা যে অবৈধ জানে না। এখন যেহেতু জানলো, যখন জানলো ও একটা বাচ্চা ছেলে, আমি নিজে কিনেছি। গত সপ্তাহে কিনছেন আপনি? কি কিনছেন এটা বলেন। হ্যাঁ, সাপ কিনছেন। কথা অ্যাডভান্স দিয়ে গেছে, আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। এরই মধ্যে নিজের ভুল স্বীকার করে নেয় সাদ। যুক্তরা 7 নম্বর সেক্টর থেকে আমি কালেক্ট করছি। তাদের নাম জাওয়াত তাসলিম একজন, শান্ত শিকদার একজন। আপনার কাছে এটা সংরক্ষণ বা বিক্রির জন্য কোনো লাইসেন্স বা অনুমোদন আছে? কোনো ডকুমেন্টস নেই আমার কাছে। এটা আমি স্বীকার করলাম যে এটা আমার ভুল হয়েছে। এখানে যেই সাপগুলো দেখছি, বল পাইথন, মেক্সিকান কিং স্নেক, এইগুলো সম্পূর্ণভাবে অবৈধ প্রাণী, অবৈধ পথে বাংলাদেশে এসেছে। এই প্রাণীগুলো যদি ভুল করে আমাদের প্রকৃতিতে চলে যায়, তাহলে আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং আমাদের যে প্রাণীগুলো আছে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। তো এই ধরনের সাপগুলোও যদি আমাদের প্রকৃতিতে ছড়িয়ে পড়ে, তারা ওখানে গিয়ে প্রজনন করে সংখ্যা বৃদ্ধি হবে এবং আমাদের দেশীয় প্রজাতির যে পাখি বা ছোট ছোট যে প্রাণীগুলো আছে, ব্যাঙ, গিরগিটি, এগুলো প্রকৃতি থেকে নিঃশেষ হয়ে যাবে। তাই খুবই দ্রুত যারা বাংলাদেশে এই ধরনের প্রাণী ইম্পোর্ট করে বা যারা বিক্রি করছে, আইন কঠোর করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আমি চাই যে নিউজ 24 বাংলাদেশের প্রাণ প্রকৃতি রক্ষায় ঠিক এইরকমই অবদান, তাদের এই অবদানটা বজায় থাকুক। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বিজ্ঞাপন থেকে শুরু হয়েছিল অনুসন্ধান। সেখান থেকে মিলেছে বিদেশি প্রাণীর বেচাকেনা, প্রজননের আলামত আর শেষ পর্যন্ত অভিযান। কিন্তু প্রশ্নটা শুধু একটি বাসা কিংবা কয়েকটি প্রাণী নিয়ে নয়। ইতোমধ্যেই বিদেশি কচ্ছপ ও সাকার ফিশের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই শখের নামে প্রাণী ঘরে তোলার আগে প্রশ্ন থাকতেই পারে, আপনার শখ কি শুধু আপনার ঘরেই সীমাবদ্ধ থাকবে, নাকি একদিন হুমকি হয়ে দাঁড়াবে বাংলাদেশের প্রাণ প্রকৃতির জন্য?